আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। সবাইকে দিনাজপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে, দ্যাট ইজ আইসিটি থেকে চ্যাপ্টার 3 সেকেন্ড পার্ট, যেটা চ্যাপ্টার 3 দুইটা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে নাম্বার সিস্টেম, যেটা আমাদের আনিসুর রহমান স্যার পড়িয়ে ফেলছেন তোমাদেরকে, আর সেকেন্ড পার্টটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই অংশটি আমি আলোচনা করব। তো আজকে আমরা এই ডিজিটাল ডিভাইস অংশটির উপরে আমরা আলোচনা শুরু করব। সেকেন্ড পার্টের যে অংশ ডিজিটাল ডিভাইস, এইখান থেকে আমরা আমাদের আলোচনা আজকে শুরু করতেছি। আমরা জানি বা তোমরা অনেকে জেনে থাকবে যে ডিজিটাল শব্দটা আসে আসলে কোথা থেকে? ডিজিট থেকে। ডিজিট শব্দটার অর্থ হলো অঙ্ক। আচ্ছা, অঙ্ক বানানটা এখন যেভাবে লেখা হয় সেটাই আমরা লিখি। এই ডিজিট শব্দটার অর্থ হলো অঙ্ক। যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি বা যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্র প্রযুক্তিগতভাবে ডিজিট নিয়ে কাজ করে, বা যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতির কার্যপদ্ধতি ডিজিট নির্ভর, তাদেরকে আমরা বলি হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট কি কি আছে আমরা জানি। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে এগুলি অঙ্ক বা ডিজিট। আর আমাদের যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করতেছি, এটা মূলত কম্পিউটার বেস বা ইলেকট্রনিক ডিভাইস বেস। তো এই কম্পিউটার বেস বা ইলেকট্রনিক ডিভাইস বেসে বেসিক্যালি বা প্রধানত যে সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। সো এইখানে ডিজিট বলতে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা ডিজিটকেই বোঝাবে। এখানে আসলে প্রকৃতপক্ষে এই ডিজিটাল ডিভাইসগুলি এই 0 এবং 1 এই দুইটি ডিজিট নিয়েই কাজ করে। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই 0 এবং 1 ডিজিট, 0 এবং 1 এই ডিজিটটা আসলে ইলেকট্রনিক ডিভাইসগুলি চিনে না। এটা আসলে সিম্বলিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি যে 0 আছে মানে সিগন্যালের একটা অবস্থা এবং 1 সিগন্যালের অন্য আরেকটা অবস্থা। জেনারেলি আমরা যেটা বলি যে সিগন্যালের যে উপস্থিতি সেটাকে বলি আমরা 1, আর সিগন্যালের অনুপস্থিতি এটাকে বলি আমরা 0 বাইনারি নাম্বার সিস্টেমে বা ইলেকট্রনিক ডিভাইসে। আরও এটাকে আমরা ব্যাখ্যা করব। আমরা আজকে যে অংশটা যে জিনিসটা নিয়ে কথা বলবো, এই ডিজিটাল ডিভাইসের এই কার্য পদ্ধতিগুলি ব্যাখ্যা করার জন্য বা ডিজিটাল ডিভাইসগুলিকে আরও ইফেক্টিভ করার জন্য বা এটাকে আরও কি বলা যায়, এগুলির মধ্যে আরও ইমপ্রুভমেন্ট আনার জন্য যে মেকানিজম ব্যবহার করা হয় সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা, আমি এই শব্দটা এখানে লিখতেছি। বুলিয়ান অ্যালজেব্রা। তো এই বুলিয়ান অ্যালজেব্রায় কাজ করে হচ্ছে হলো লজিকের উপরে, যুক্তির উপরে। তো আমরা মূলত আজকে আমাদের যে আলোচনা শুরু হবে সেটা হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রা থেকে আলোচনা শুরু হবে। বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানবো আমরা, বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্য, মৌলিক উপপাদ্যগুলি আছে সেগুলি জানবো। তারপরে এই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে কীভাবে আমরা ডিজিটাল ডিভাইসকে আরও ইমপ্রুভ করতে পারি, ডিজিটাল ডিভাইসের কার্যপদ্ধতিগুলি ব্যাখ্যা করতে পারি, সত্যতা যাচাই করতে পারি, এদের কর্মপদ্ধতিগুলো আমরা বুঝতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। তবে আগে আমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানবো। তো আজকে থেকে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার উপরে আলোচনা শুরু হবে, পরবর্তীতে আমরা অ্যাডভান্স করব। তো আমি শুরুতে একটা কাজ করি, আমি আমার টাইমলাইনে একটু শেয়ার দিয়ে নেই এবং তোমরা যারা ক্লাস ফলো করতেছো তোমরা সবাই তোমাদের রোল নাম্বারগুলি লিখবে এবং তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে, জিজ্ঞাসা থাকে, সেটা তোমরা করবে। আমি খেয়াল করব মাঝে মাঝে যে তোমরা কোনো কোশ্চিন করতেছো নাকি। আচ্ছা, আমি কিছুক্ষণ পরে শেয়ার দেবো। এই মুহূর্তে মোবাইলটা আমার হ্যাং হয়ে আছে, সো সেটাকে আমি রিস্টার্ট দিলাম। সো আমরা আসি, তাহলে ডিজিটাল ডিভাইস বলতে আসলে বোঝায় যে যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি প্রযুক্তিগতভাবে 0 এবং 1 বা ডিজিট নির্ভর,
বা ডিজিটের উপর বেস করে কাজ করে তাদেরকে আমরা বলি ডিজিটাল ডিভাইস। আমি যদি সংজ্ঞা লিখি ডিজিটাল ডিভাইসের, আমরা একটু ডেফিনেশনগুলো দেখি। আমরা একটু বানান করে বাংলায় লিখি। ডিজিটাল ডিভাইস যে সকল ইলেকট্রনিক ডিভাইস এই প্রযুক্তিগতভাবে কথাটা অ্যাড করলে ভালো, না করলেও সমস্যা নাই, প্রযুক্তিগতভাবে ডিজিট নির্ভর। ডিজিটটা এখানে আসলে প্রতীকী অর্থে আসলে অ্যাকচুয়ালি সে সিগন্যালের উপর বেস করে কাজ করে। ডিজিট নির্ভর তাদেরকে আমরা বলি হচ্ছে ডিজিটাল ডিভাইস। আচ্ছা, তো এই ডিজিটাল ডিভাইসকে এদের কার্যপদ্ধতি বোঝার জন্য বা এটার মধ্যে ইমপ্রুভমেন্ট আনার জন্য আমাদের কি দরকার? আমরা বললাম একটা অ্যালজেব্রা দরকার, সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। তো 1854 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল, ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে প্রথম গণিত এবং যুক্তিবিদ্যার সম্পর্ককে কাজে লাগিয়ে যে বীজগণিতের প্রচলন করেন, সেই বীজগণিতটাকে বলি হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত। গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ককে বেস করে উনি যে বীজগণিত প্রবর্তন করেন, সেই বীজগণিতটাকে বলি হচ্ছে আমরা বুলিয়ান বীজগণিত। আমি আবার কথাটি বলতেছি যে ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে, আচ্ছা আমি লিখেই ফেলি তাহলে, তাহলে এই ডেফিনেশনটা হবে আমাদের, এই যে ডেফিনেশনটা আমি লিখতে চাচ্ছি সেটা হবে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত। বুলিয়ান বীজগণিত এর সংজ্ঞা কি হবে? বুলিয়ান বীজগণিতের সংজ্ঞা হবে যে ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে গণিত ও যুক্তিবিদ্যার সম্পর্কের উপর ভিত্তি করে যে বীজগণিত প্রবর্তন করেন তাকে বুলিয়ান বলি আমরা হচ্ছে বুলিয়ান বীজগণিত। ঠিক আছে, তাহলে বুলিয়ান বীজগণিতটা হচ্ছে জর্জ বুল যে গণিত এবং যুক্তিবিদ্যার সম্পর্ককে কাজে লাগিয়ে যে বীজগণিত প্রবর্তন করছেন বা ধারণা দিছেন যে বীজগণিতের, সেটাকে আমরা বলি হচ্ছে বুলিয়ান বীজগণিত। এই বুলিয়ান বীজগণিতে আসলে একটা যৌক্তিক বাক্যের দুইটা অবস্থা হইতে পারে, সত্য অবস্থা অথবা মিথ্যা অবস্থা। এই বুলিয়ান বীজগণিতে ওই জাস্ট এই মানে কোনো যৌক্তিক বাক্যের সত্য এবং মিথ্যা এই দুই অবস্থার ভিত্তি করেই কিন্তু বুলিয়ান বীজগণিত প্রতিষ্ঠিত। কোনো
যৌক্তিক বাক্যের সত্য এবং এটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে রাখলাম মিথ্যা, এই দুই অবস্থার কোন যৌক্তিক বাক্যের সত্য এবং মিথ্যা এই দুই অবস্থার উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত প্রতিষ্ঠিত বা কাজ করে বলতে পারি আমরা, প্রতিষ্ঠিত। জাস্ট এই দুইটা অবস্থার ভিত্তি করেই আমরা বুলিয়ান বীজগণিত নিয়ে আলোচনা করব। তো আমি এবার মনে হয় শেয়ার দিতে পারবো, দেখি চেষ্টা করি আরেকবার ক্লাসটি শেয়ার দেওয়ার এবং তোমাদের কমেন্টগুলি যেন আমি দেখতে পারি, সেইটা মূল লক্ষ্য। শেয়ার দেওয়ার কাজ আমার হয়ে গেছে, এখন আমি তোমাদের কমেন্টগুলি দেখবো একটু, যে তোমরা কেউ কোনো কোশ্চিন করছো নাকি। তোমাদের যারা সালাম দিছো সবার সালামের উত্তর দিছি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে সেই কোশ্চিন তোমরা করবে, আমরা আলোচনা আগাইতে থাকি। আমি আশা করব অবশ্যই তোমরা কোশ্চিন থাকলে কোশ্চিন করবে। তো আমরা যেটা দেখতেছিলাম যে বুলিয়ান বীজগণিত কাকে বলে, যে ইংরেজ গণিতবিদ আর জর্জ বুল 1854 সালে গণিত এবং যুক্তিবিদ্যার সম্পর্কের উপর ভিত্তি করে যে বীজগণিত প্রবর্তন করেন তাকে আমরা বলি বুলিয়ান বীজগণিত। আর এই বুলিয়ান বীজগণিতটা মূলত কি কোনো যৌক্তিক বাক্যের সত্য এবং মিথ্যা এই দুই অবস্থার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কেন বুলিয়ান বীজগণিত পড়তেছি? মূলত তো আমাদের অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস, আমাদের এখানে আমরা কভার করবো হচ্ছে ডিজিটাল ডিভাইস এই অংশটা। তো এটা বুঝতে গেলে, এর কাজকর্ম বুঝতে গেলে বা এটার মধ্যে আরও পরিবর্তন আনতে গেলে আমাদের কি জানা লাগবে? বুলিয়ান বীজগণিত জানা লাগবে। এই জন্য আমরা বুলিয়ান বীজগণিত পড়তেছি, কারণ ডিজিটাল ডিভাইসগুলো সব কাজ করে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে। বুলিয়ান অ্যালজেব্রার নীতি মেনেই এগুলি তৈরি করা হয়েছে এবং এগুলি কাজ করে হলে বুলিয়ান বীজগণিতের উপর ভিত্তি করে, সেই জন্য আমরা বুলিয়ান বীজগণিত পড়তেছি। তো আমরা বুলিয়ান বীজগণিত শব্দটা যেহেতু আমি লিখছি, আমি এই দুটো ডেফিনেশন মুছে ফেলি। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আমরা তো বীজগণিত শব্দটা ক্লাস 9-10-ও শুনছি বা তার আগেও শুনছি, ক্লাস 6 থেকে এখন বীজগণিতের ধারণাটা প্রচলিত। আমরা এখন শুনলাম বুলিয়ান বীজগণিত। দেখো, আমরা ক্লাস 6 থেকেই এখন যে বীজগণিত শব্দটার সাথে পরিচিত। আর আজকে বা তোমরা কেউ আগেও শুনে থাকতে পারো যে আমরা শুনতেছি কি বুলিয়ান বীজগণিত। এই দুইটা শব্দের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? বীজগণিত শব্দটা শুনলে আমাদের কি মনে হয়? খুব সহজভাবে যদি বলি যে গণিতের কোনো হিসাব নিকাশে যদি আমরা কনক্রিটলি কোনো রাশির মান বলতে না পারি, তখন আমরা সেখানে একটা চলক ব্যবহার করি। আর যখনই চলক ব্যবহার করা হবে গণিতে, তখনই সেটা বীজগণিতের মধ্যে পড়ে যায়, গণিতের বীজগণিত অংশে। তো আমরা বীজগণিতকে গণিতে এইভাবে সংজ্ঞায়িত করি যে গণিতের যে অংশে বিভিন্ন রাশি প্রকাশের জন্য চলক ব্যবহার করা হয় বা সমীকরণের চলক ব্যবহার করা হয় এবং সেই চলকের মান নির্ণয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, গণিতের সেই অংশটাকে বলি হচ্ছে আমরা বীজগণিত। আমি আবারও কথাটা বলতেছি, খুব সহজভাবে যদি বলি, সবার যারা এখানে তোমরা বিজ্ঞানের শিক্ষার্থী আসো, মানবিকের আসো, ব্যবসা শিক্ষার আসো, খুব সহজভাবে যদি বলি যে গণিতের যে অংশে চলকের ব্যবহার আছে এবং চলকের মান নির্ণয়ের প্রক্রিয়া আলোচনা করা হয় সেটাই হচ্ছে বীজগণিত। গণিতের যে অংশে চলক ব্যবহার আছে, চলকের ব্যবহার করা হয় এবং ওই চলকের মান নির্ণয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে বীজগণিত। চলক, বীজগণিত শব্দটা শুনলেই প্রথম যে ফিলিংসটা মাথায় হিট করে সেটা হচ্ছে চলক থাকবে, ভেরিয়েবল থাকবে। এই বীজগণিতের বীজ শব্দটা অ্যাকচুয়ালি ভেরিয়েবলের সাথে জড়িত, যেটাকে আমরা অজ্ঞাত রাশি বলি। ওই অজ্ঞাত রাশির মানটাই হচ্ছে বীজ, বা ওই অজ্ঞাত রাশিটার মান হিসেবে যা পাবো সেটাকেই বলি আমরা বীজ। তো বীজগণিত শব্দটা শুনলেই কি থাকবে? বীজগণিত শব্দটা পাইলেই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সেখানে চলকের ব্যবহার থাকবে। তাহলে বুলিয়ান বীজগণিত যেহেতু এখন বলা হচ্ছে, এটা হলো বীজগণিত যেটা আমরা ক্লাস 6 থেকে প্রয়োগ করে ব্যবহার করে আসছি, কাজ করে আসছি। এখন আমরা জানতেছি হচ্ছে বুলিয়ান বীজগণিত। তাহলে বুলিয়ান বীজগণিত কোনটা? যে বীজগণিতে
বুলিয়ান ভেরিয়েবল ব্যবহার হবে। সেটা হচ্ছে বুলিয়ান বীজগণিতের সংজ্ঞা আমি লিখছি, বাট এইটার সাথে এটার পার্থক্য হচ্ছে এখানেও চলক থাকবে, বাট এখানকার চলকটাকে বলা হয় বুলিয়ান চলক। বুলিয়ান বীজগণিতে আমরা যে চলক ব্যবহার করবো সেটা হলো বুলিয়ান চলক, আর এই বীজগণিতে যেটা ব্যবহার করতাম সেটা ছিল সিম্পলি চলক বা ভেরিয়েবল। এখানেও চলক ছিল আবার ধ্রুবকও ছিল, দুইটা। আমরা বলি, আমরা কি বলি যে গণিতের রাশি দুই ধরনের। রাশি শব্দটার ইংরেজি হচ্ছে এক্সপ্রেশন বা রাশি। গণিতের রাশি দুই ধরনের, চলক এবং ধ্রুবক। বুলিয়ান বীজগণিতেও বুলিয়ান যে রাশি, সেই বুলিয়ান রাশি দুই প্রকার, একটা হলো চলক বুলিয়ান চলক, আর একটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান বীজগণিতেও বুলিয়ান যে রাশি আছে, বুলিয়ান রাশি বলতে কি বোঝায় এটা যদি একটু বলি, আচ্ছা এটা পরে আসি, আগে এটা বলি। বুলিয়ান বীজগণিতে কি বললাম, বুলিয়ান যে রাশিগুলি আছে বা বুলিয়ান এক্সপ্রেশনগুলি আছে সেটা দুই ধরনের, একটা হলো বুলিয়ান চলক আর একটা হলো বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক বলতে কি বোঝায়, বুলিয়ান ধ্রুবক বলতে জাস্ট, বুলিয়ান ধ্রুবক বলতে এই যে 0 এবং 1 এই দুটোকে বলা হয় বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক হয় 0 হবে অথবা 1 হবে। আর বুলিয়ান চলক হিসেবে আমরা যে কোনো চলক ব্যবহার করতে পারি। সাধারণত ইংলিশ স্মল লেটার ক্যাপিটাল লেটার দুটোই ব্যবহার করা হয়। তো এই বুলিয়ান চলকে বইগুলোতে হয়তো বা আমরা ম্যাক্সিমাম সময় বুলিয়ান চলক হিসেবে বড় ক্যাপিটাল লেটারগুলি দেখতে পাবো, সেটা তো ব্যবহার করি আমরা। কেউ যদি ছোট হাতের অক্ষরও ব্যবহার করে সেটাও করতে পারো। বুলিয়ান ভেরিয়েবল হিসেবে আমরা সাধারণত ওই ইংলিশ, আমরা যেমন বীজগণিতেও, এখানেও আমরা বুলিয়ান চলক, বীজগণিতের চলক হিসেবে ইংলিশ অ্যালফাবেটের স্মল লেটারগুলি ব্যবহার করি। বুলিয়ান বীজগণিতে আমরা এখানেও স্মল লেটার ব্যবহার করতে পারি, তবে সাধারণত এটাতে দেখা যাবে যে আমরা ক্যাপিটাল লেটারগুলি দেখতে পাচ্ছি, যেমন এ হইতে পারে, বি হইতে পারে, হ্যাঁ, সি হইতে পারে, এরকম ইভেন এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, জেড হইতে পারে, বা অন্য যে কোনো ইংলিশ অ্যালফাবেট। বুলিয়ান বীজগণিতে এই অ্যালফাবেটগুলি দ্বারা আমরা কি করি, বুলিয়ান চলককে প্রকাশ করি। আর আরেকটা পার্থক্য বলে ফেলি, এইখানে চলকগুলি আমরা কিভাবে লিখি বলছি, এক্স ওয়াই জেড এরকম, তাই না? সাধারণত ইংলিশ অ্যালফাবেটের শেষের দিকের অক্ষরগুলিকে জেনারেলি, শেষের দিকের অক্ষরগুলি, শেষের 6টা অক্ষরকে আমরা চলক হিসেবে ব্যবহার করে থাকি। এক্স ওয়াই জেড বা তার আগের অক্ষরগুলিও আমরা চলক হিসেবে ব্যবহার করে থাকি বীজগণিতে। আর এই ক্ষেত্রে ইংলিশ অ্যালফাবেটের যে কোনোটা ক্যাপিটাল লেটারে সাধারণত আমরা ব্যবহার করি বুলিয়ান বীজগণিতে। আমি এখানে যেহেতু আমি বুলিয়ান বীজগণিতের চলক এবং বুলিয়ান বীজগণিতের চলক নিয়ে কথা বলতেছি, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা বলি। জেনারেল বীজগণিতে, জেনারেল অ্যালজাব্রাতে এই চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। এই চলকের মান এখানে আমরা বলি যে এই ক্ষেত্রে মনে করো এগুলো যদি চলক হয়, দিস ভেরিয়েবল বিলংস টু আর, মানে এদের মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, মানে 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, ইভেন দশমিক বিন্দুযুক্ত সংখ্যা হইতে পারে 1.5, 1.2 এরকম যে কোনো বাস্তব সংখ্যা। মানে বাস্তব সংখ্যা বলতে যা বোঝায়, মূলদ, অমূলদ, রুটওভারযুক্ত সংখ্যা, দশমিক বিন্দুযুক্ত সংখ্যা, পূর্ণ সংখ্যা যা আছে সবই হইতে পারে সাধারণ বীজগণিতের ক্ষেত্রে চলকগুলির মান। যখন আমরা জেনারেল অ্যালজাবরা বলি সেক্ষেত্রে সেই চলকের মান কি হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা সব হইতে পারে। কিন্তু যখন বুলিয়ান বীজগণিত বলতেছি, বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে আমি এবিসি লিখি আর এক্স ওয়াই জেড লিখি, যাই লিখি না কেন, এই ক্ষেত্রে কিন্তু তোমার এই চলকগুলির মান জাস্ট 0 অথবা 1, যে কোনো একটা। এই চলকগুলির মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে না, হয় 0 হবে অথবা 1 হবে। এটাই হলো বেসিক ডিফারেন্স, যে জেনারেল বীজগণিতে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, বাট বুলিয়ান বীজগণিতে চলকের মান জাস্ট 0 হবে অথবা 1 হবে, দুইটার যে কোনো একটা হবে, এর বাইরে কোনো কিছু হইতে পারবে না। তো বুলিয়ান বীজগণিত এবং জেনারেল বীজগণিতের মধ্যে পার্থক্য বলতে গিয়ে এই জন্য আমরা বলি যে এটা যেমন কি করতে পারে, যে যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ ঋণাত্মক সংখ্যা সব নিয়ে কাজ করতে পারে, বাট এটা শুধুমাত্র কি করতে পারে, যোগ গুণ নিয়ে কাজ করে। এই বুলিয়ান বীজগণিত শুধু যোগ এবং গুণের উপরে কাজ করে, যেটা আমরা কিছুক্ষণ পরেই বলতে যাচ্ছি। এবং এইখানে কোনো ভগ্নাংশ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এগুলোর কোনো ব্যবহার আমরা পাবো না। এরকম আরও কিছু পার্থক্য দেওয়া আছে, যেগুলি আমি বেসিক যে ডিফারেন্স সেটা বললাম, যেটা তোমাদেরকে বই থেকে পড়তে হবে এবং জানতে হবে। ঠিক আছে, আমি চাইবো তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে সেটা তোমরা করবে। আমি কিন্তু খেয়াল করব মাঝে মাঝেই। আর আমি চাইবো যে তোমরা সবাই
তোমাদের রোল নাম্বারগুলি লিখবে, এখানে লিখবে। কারণ এটা রোল নাম্বার এই কারণে লিখতে বলতেছি, এটা হইতে পারে আমরা হয়তো বা এই ক্লাসগুলি খেয়াল করে করে তোমাদের অ্যাটেন্ডেন্সগুলিও নিব, যে তোমরা কে কে ক্লাস করতেছো না। এই জন্য তোমরা তো অবশ্যই ক্লাস করবে, এবং তোমাদের যারা অন্যান্য ফ্রেন্ড আছে আমি চাইবো তোমরা তাদেরকে ইনভাইট করবে, তারা যেন ক্লাসগুলি করে। কারণ আমাদের মাঝে মাঝে চায় আমাদের কাছে মাউসিতে রিপোর্ট করতে হয় যে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, এই রিপোর্টটা করতে হয়। সো আমরা এইখান থেকে রোলগুলি দেখবো, এবং এটা হয়তো বা অ্যাটেন্ডেন্স হিসেবেও ব্যবহার হইতে পারে। সো এই জন্য আমি চাইবো তোমরা অবশ্যই রোল নাম্বারটা লিখবে কমেন্টে, এবং তোমাদের অন্যান্য ফ্রেন্ড যারা আছে তাদেরকেও ক্লাসে ইনভাইট করবে। আর তোমাদের কোশ্চিন থাকলে সেটা অবশ্যই করবে। তো আমরা বুলিয়ান বীজগণিত এবং জেনারেল বীজগণিত এবং বুলিয়ান বীজগণিত নিয়ে আলোচনা করতেছিলাম। এবারে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমি রাশি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যে এই রাশি শব্দটার ইংরেজি হচ্ছে এক্সপ্রেশন, রাশি। রাশি এর ইংরেজি হলো এক্সপ্রেশন। বীজগণিতে আগে দেখি যে গণিতে রাশি কাকে বলে। খুব সহজভাবে যদি বলার চেষ্টা করি, চলক বা ধ্রুবকগুলি প্রকাশ করার জন্য যে প্রতীকগুলো আমরা ব্যবহার করি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা রাশি। চলক বা ধ্রুবক প্রকাশ করার জন্য যে প্রতীক আমরা ব্যবহার করি সেগুলি প্রত্যেকটি হচ্ছে এক একটি রাশি। যেমন ধরো 0 থেকে আমরা 0, 1 এইভাবে ডট ডট দিয়ে 9 পর্যন্ত লিখি, বা আরও অন্যান্য সংখ্যাগুলো লিখি, এগুলো এক একটা রাশি। আবার এই যে চলক হিসেবে x, y, z এগুলো ব্যবহার করি, এগুলো এক একটা রাশি। চলক বা ধ্রুবকগুলি প্রকাশ করার জন্য যে প্রতীকগুলি ব্যবহার করি সেগুলো রাশি। যখন এরকম সিঙ্গেল একটা রাশি থাকবে, কোনো একটা রাশিমালায় শুধুমাত্র একটাই চলক বা একটাই সংখ্যা থাকবে, তখন সেটাকে বলি আমরা মৌলিক রাশি। বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে বুলিয়ান রাশি কাকে বলে, যে এখানেও রাশির সংখ্যাটা এরকম যে বুলিয়ান বীজগণিতে চলক বা ধ্রুবকগুলি প্রকাশ করার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় বুলিয়ান রাশি। যেমন তাহলে বুলিয়ান রাশি হিসেবে কি হইতে পারে, বুলিয়ান রাশি তাহলে কি হবে আমাদের, বুলিয়ান রাশি হিসেবে তাহলে চলক হিসেবে এই যে বললাম আমরা চলক হিসেবে বুলিয়ান রাশিতে কি ব্যবহার করি, ধরো a, b, c এগুলো হইতে পারে। আবার ধ্রুবক হিসেবে কি ব্যবহার করা হয়, 0, 1। সো এগুলো প্রত্যেকটা এক একটা কি বুলিয়ান রাশি বা বুলিয়ান এক্সপ্রেশন। এগুলো হচ্ছে মৌলিক রাশি বা মৌলিক বুলিয়ান রাশি, কারণ এগুলোতে প্রত্যেকটাই একটা করে প্রতীক আছে। যদি এখানে একাধিক প্রতীক, ওই যে এই বুলিয়ান রাশিমালা যে বুলিয়ান বীজগণিতে যে অপারেশনগুলি হয়, আমরা সেটা পরে লিখবো কিছুক্ষণ পর, সেগুলোকে বলা হবে যৌগিক বুলিয়ান। মৌলিক এবং যৌগিক এইভাবেও আমরা ভাগ করতে পারি। এগুলো হচ্ছে মৌলিক বুলিয়ান রাশি। আর যৌগিক হবে কখন, যখন এরকম একাধিক মৌলিক রাশিকে আমরা অর বা অ্যান্ড অপারেশনের সাহায্যে লিখবো, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে যৌগিক রাশি। তো আমাদের জেনারেল বীজগণিত বলি বা বুলিয়ান বীজগণিত বলি, এখানে আসলে মৌলিক যৌগিকের ব্যাপারটা ইম্পর্টেন্ট না, এখানে ব্যাপারটা হচ্ছে চলক এবং ধ্রুবক। তো আমি বলেই ফেলছি চলক কাকে বলে। এই চলকগুলোকে ইংলিশ অ্যালফাবেটের ক্যাপিটাল লেটারগুলো দ্বারা সাধারণত প্রকাশ করা হয়, যার মান শুধু 0 বা 1, এর বাইরে অন্য কিছু হবে না। আর ধ্রুবক হিসেবে শুধু 0 বা 1। ধ্রুবক হচ্ছে বুলিয়ান, ধ্রুবক বলতে বোঝাবে হয় 0 অথবা 1, এটাকে বলা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। সো আমরা জানলাম যে ডিজিটাল ডিভাইস কাকে বলে, তারপরে বুলিয়ান বীজগণিত কাকে বলে, তারপরে জানলাম হচ্ছে বুলিয়ান চলক। বুলিয়ান চলক কাকে বলে, বুলিয়ান চলকের সংজ্ঞাটা আসলে ওইভাবে আমি বলি নাই, ধারণা দিচ্ছি তাই না, যে বুলিয়ান চলক কাকে বলে বা বুলিয়ান ধ্রুবক কাকে বলে। তাহলে যেহেতু বুলিয়ান বীজগণিতের সংজ্ঞা লিখছি, এবার বুলিয়ান চলকের সংজ্ঞাটা একটু লিখি। খুব সহজ, ওই বীজগণিতের মতোই লিখতে হবে। যে বুলিয়ান চলকের সংজ্ঞা যদি আমরা লিখতে চাই, ধরো বুলিয়ান চলকের সংজ্ঞা লিখব, বুলিয়ান ভেরিয়েবল যেটাকে বলতেছি আমরা। তাহলে বুলিয়ান ভেরিয়েবল কোনটা হবে, বুলিয়ান ভেরিয়েবল হবে কোনটা, যে বুলিয়ান বীজগণিতে বুলিয়ান বীজগণিতে যে রাশির মান
আমরা বলতে পারি পরিবর্তনশীল, অথবা যে রাশির মান 0 বা 1 হতে পারে আমরা এইভাবে লিখতে পারি যে বুলিয়ান বীজগণিতে যে রাশির মান পরিবর্তনশীল, অথবা বলতে পারি কি যে রাশির মান 0 বা 1 হতে পারে তাকে বুলিয়ান চলক বলা হয়। বুলিয়ান চলক বলা হয়। অথবা আমি যে রাশির মান এই 0 বা 1 হতে পারে এই কথাটা না লিখে কি লিখতে পারতাম, যে রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলা হয়। আর বুলিয়ান ধ্রুবক আমরা যদি বলি যে তাহলে বুলিয়ান ধ্রুবক কাকে বলে, বুলিয়ান ধ্রুবক, that is বুলিয়ান কনস্ট্যান্ট। বুলিয়ান কনস্ট্যান্ট কাকে বলি আমরা, বুলিয়ান বীজগণিতে বুলিয়ান বীজগণিতে 0 এবং 1 কে আমি ইনভার্টেড কমার মধ্যে রাখলাম, 0 এবং 1 কে বুলিয়ান ধ্রুবক বলা হয়। তাহলে আমি বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক এই দুটোর সংজ্ঞা লিখে ফেলছি। সো মানে জিনিসটা যদি আমরা বুঝি, অনুধাবন করতে পারি ঠিক মতো, তাহলে আমরা ডেফিনেশনও লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় বুলিয়ান রাশি কাকে বলে, তাহলে বুলিয়ান বীজগণিতে চলক বা ধ্রুবকগুলি প্রকাশ করার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বুলিয়ান রাশি বলা হয়। আবারও বলছি, বুলিয়ান রাশি বা বুলিয়ান এক্সপ্রেশন কাকে বলে, যে যদি বলা হয় যে বুলিয়ান রাশি বা বুলিয়ান রাশি কাকে বলে এরকম বলতে পারে, তাহলে আমরা বলবো হচ্ছে বুলিয়ান বীজগণিতে চলক বা ধ্রুবকগুলি প্রকাশ করার জন্য যে প্রতীক ব্যবহার করি আমরা তাকে বুলিয়ান রাশি বলা হয়। সো বুলিয়ান রাশির সংজ্ঞা আমরা লিখতে পারবো। এবারে আসি আমাদের জেনারেল বীজগণিতে কি হয়, যোগের কাজ করি আমরা, মানে অ্যাড অপারেশন করি, তারপরে সাবট্রাকশন অপারেশন করি, তাই না, মাল্টিপ্লিকেশন অপারেশন করি, ডিভিশন অপারেশন করি, এরকমের অনেক কাজ করে থাকি। বুলিয়ান অ্যালজেব্রায় অ্যালজেব্রা বানানটা যদি আমরা বানান করে লিখি, বুলিয়ান অ্যালজেব্রায় 3 ধরনের অপারেশন, এই শব্দটার বাংলা কি দেওয়া যেতে পারে, প্রক্রিয়া দিতে পারি। বুলিয়ান অপারেশন 3 ধরনের প্রক্রিয়া বা 3 ধরনের অপারেশন ব্যবহৃত হয়, জাস্ট 3 ধরনের, বাইরে আর কোনো প্রক্রিয়া বা অপারেশন নাই। আবারও বলছি, বুলিয়ান অপারেশনে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র আমরা কয় ধরনের অপারেশন দেখতে পাবো, 3 ধরনের। কি কি এইগুলো, একটা হচ্ছে আমরা যদি নামকরণ করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, বুলিয়ান অ্যালজেব্রায় আমরা 3 ধরনের অপারেশন ব্যবহার করি। একটা হচ্ছে পূরক প্রক্রিয়া বা অপারেশন, পূরক প্রক্রিয়া লিখি, পূরক প্রক্রিয়া। 2 নাম্বার হচ্ছে আসলে আমি যদি যৌক্তিক গুণ প্রক্রিয়া আর কি, এরপরে লিখতে হবে আমাকে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড। এটাকে আমরা বাংলায় শুধু যোগ বললে ভুল হবে, আসলে যৌক্তিক যোগ বলতে হবে। তো এই জন্য আমি অ্যান্ড শব্দটা লিখলাম, যে অ্যান্ড প্রক্রিয়া, যেটাকে আমরা বলি যৌক্তিক গুণ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে অর প্রক্রিয়া,
যেটাকে এইটাকে বলি যৌক্তিক যোগ, আর উপরেরটাকে বলা হয় যৌক্তিক গুণ, আর পূরক তো পূরকই, কমপ্লিমেন্ট অপারেশন যেটা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা এই তিন ধরনের অপারেশনই হবে। তাহলে আমরা এখন দেখব যে এই প্রত্যেকটা প্রক্রিয়ারই কিছু স্বতঃসিদ্ধ আছে বা মৌলিক কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কি কি, যে নিয়মগুলো একদম মৌলিক, যেটা আমাদের বিশ্বাস হিসেবে ধরে নিয়ে পরে কাজ করতে হবে। তো যৌক্তিক বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে কাজ করে আসলে যৌক্তিক বাক্যের উপরে। আবার এবার এই কথাটা ক্লিয়ারলি বলে ফেলি যে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে কাজ করবে সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা আসলে যৌক্তিক বাক্য নিয়ে কাজ করবে। যেটা বলছিলাম যে একটা যৌক্তিক বাক্যের সত্য এবং মিথ্যা এই দুই অবস্থার উপর ভিত্তি করে আসলে বুলিয়ান অ্যালজেব্রাটা প্রতিষ্ঠিত। তাহলে এখানে ওই সত্য এবং মিথ্যা অবস্থার উপর ভিত্তি করে বা যুক্তির উপর বেস করেই আমাদের এই প্রক্রিয়াগুলি কাজ করবে। তো আমরা দেখব যে একটা যৌক্তিক বাক্যের পূরক প্রক্রিয়ার ক্ষেত্রে মৌলিক বিশ্বাসটা কি। যৌক্তিক পূরক প্রক্রিয়ার নিয়ম আমি প্রথমে লিখি হচ্ছে যৌক্তিক পূরক প্রক্রিয়ার দুইটি নিয়ম। যৌক্তিক পূরক প্রক্রিয়ার নিয়ম হচ্ছে দুইটি নিয়ম। কি কি? এটাকে যদি নাম্বারিং করে বলি, 1 নাম্বার নিয়ম হচ্ছে যদি আমরা 1 নেই, এই যৌক্তিক পূরকের সিম্বলটা হচ্ছে এই যে এরকম বার চিহ্ন দেই আমরা। বুলিয়ান বীজগণিতে পূরকটাকে আমরা এরকম, কমপ্লিমেন্টটাকে বা পূরকটাকে এরকম বার চিহ্ন দ্বারা প্রকাশ করি। তো এই পূরক প্রক্রিয়ার নিয়ম 1 নাম্বার নিয়মটাকে যদি 1 নেই এবং এর পূরক করি তাহলে এটা 0 হবে। 2 নাম্বার হচ্ছে যদি 0 নেই এবং এর পূরক করি তাহলে এটা 1 হবে। তাহলে যৌক্তিক পূরক প্রক্রিয়ার যে দুইটা নিয়ম বা এই দুটোকে আমরা বলতে পারি স্বতঃসিদ্ধ বা মূল বিশ্বাস, এই দুটোর উপর বেস করে আমরা কাজ করব পূরকের ক্ষেত্রে। যে 1 এর অর করলে 0 হবে, 0 এর অর করলে 1 এর কমপ্লিমেন্ট বা পূরক করলে হবে 0, আর 0 এর কমপ্লিমেন্ট বা পূরক করলে হবে 1। আচ্ছা, এরপরে আমরা লিখব হচ্ছে এন্ড প্রক্রিয়ারও এরকম 4টা নিয়ম আছে, মূল নিয়ম আবার বা মৌলিক বিশ্বাস আছে। অর প্রক্রিয়ারও 4টা মৌলিক বিশ্বাস আছে, সেগুলি আমি এখন লিখব। আমি বামে মুছে ফেলতেছি। আমি এবার যেটা লিখতে যাচ্ছি সেটা হলো যৌক্তিক গুণের 4টি নিয়ম। এগুলি হচ্ছে মূল নিয়ম বা স্বতঃসিদ্ধ, কারণ এগুলোর উপর বেস করেই বুলিয়ান বীজগণিত প্রতিষ্ঠিত। যৌক্তিক গুণের যে 4টা নিয়ম, সেই নিয়মগুলো কি কি? 1 নম্বরে হচ্ছে এই যে আমরা এখানে এই বুলিয়ান অ্যালজেব্রাতে মাল্টিপ্লিকেশনটাকে এরকম ডট দ্বারা বোঝাই। এটাকে পড়ি কিভাবে? 0 and 0। এটা 0 into 0 না, পড়ব হচ্ছে 0 and 0 equal to 0। 2 নাম্বার হচ্ছে 0 and 1 equal to 0। 3 নাম্বার হচ্ছে 1 and 0 equal to 0। আবারও বলছি এই ডটটাকে এখানে পড়তেছি আমরা and, এখানে আমরা গুণ পড়বো না যে 1 into 0 এইভাবে পড়বো না। 1 and 0, 1 and 0 is 0, 0 and 1 is 0, 0 and 0 is 0। 4 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে 1 and 1 equal to 1। এটা হলো যৌক্তিক গুণের 4টা নিয়ম। তোমাদের কাছে মনে হইতে পারে আমাদের বীজগণিতে, জেনারেল বীজগণিতে যে গুণ করি আমরা, ওই 4টা নিয়মের সাথেই, মানে এইখানে যে 4টা নিয়ম আছে যৌক্তিক গুণের, এই 4টা নিয়মই কিন্তু আমাদের সাধারণ বীজগণিতের নিয়ম মেনে হয়েছে, তাই না? কারণ আমরা সাধারণ বীজগণিতে যদি এই অপারেশনগুলি করতাম আমরা এই রেজাল্টগুলিই পাইতাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মিল আছে, যৌক্তিক গুণের সাথে আমাদের সাধারণ বীজগণিতে মিল আছে। এবারে আমি যেটা লিখবো সেটা হচ্ছে, এটা অংশ মুছে ফেলতেছি, যৌক্তিক পূরক প্রক্রিয়ার যে 2টা নিয়ম ছিল। এখন আমি লিখবো হচ্ছে যৌক্তিক যোগের 4টি নিয়ম। যৌক্তিক যোগের 4টি নিয়ম। যৌক্তিক যোগের 4টি নিয়ম। একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা যে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করতেছি,
এটা কিন্তু খুবই সহজ অংশ। যদি আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলি করি এবং বাসায় বই পড়ি তাহলে এটা খুবই সহজ টপিক, এবং একবার পড়লেই দেখবা ভুলবা না সারা জীবন। এটা মাথায় থাকে এমন একটা জিনিস। তবে জিনিসটা একটু বুঝতে হবে, অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং সময় দিয়ে একটু বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই। এবং সহজ, বুঝতেও খুব সহজ জিনিস, কিছুই না। আচ্ছা, যোগের যে 4টা নিয়ম কি কি? 1 নম্বরে হচ্ছে 0 অর 0 এখানে। আচ্ছা, যোগের ক্ষেত্রে আমরা জেনারেল বীজগণিতে যেভাবে লিখতাম যে প্লাস সাইন, এখানেও প্লাস দিব, বাট এখানে প্লাসটাকে পড়া হবে কি অর। গুণের ক্ষেত্রে আমরা এইভাবেও দিতাম বা ওই যে ক্রস চিহ্ন দিতাম, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আমরা শুধু ডট দিয়ে প্রকাশ করব। এখানে ক্রস চিহ্ন দেওয়া যাবে না, এবং এখানে এই ডট দিয়ে লিখবো, এবং এটাকে পড়ি আমরা হচ্ছে অ্যান্ড। এটাকে পড়তেছি অর। 0 অর 0 ইকুয়াল টু 0। 2 নাম্বার দেখো, এখানে বিষয়টা দ্বারা কি যে 0 অর 1 ইকুয়াল টু 1। 3 নাম্বার 1 অর 0 ইকুয়াল টু 1। 4 নাম্বার 1 অর 1 ইকুয়াল টু 1। যৌক্তিক যোগের 4টা নিয়ম যে আছে, এই 4টা নিয়ম যদি তোমরা খেয়াল করো, এই যে কয়টা নিয়ম টোটাল লিখছি, যৌক্তিক পূরকের ক্ষেত্রে লিখছি 2টা, গুণের ক্ষেত্রে 4টা, যোগের ক্ষেত্রে 4টা। এই লগুলির উপর বেস করেই কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা কাজ করে। এর বাইরে কিন্তু আর কিছুই নাই বুলিয়ান অ্যালজেব্রায়, এর বাইরে কিছুই নাই। সো এইগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল অ্যাক্সিওম বা বিশ্বাস বা স্বতঃসিদ্ধ, এগুলোর উপর বেস করেই বুলিয়ান অ্যালজেব্রা কাজ করে। তো আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করো, এই যে যৌক্তিক যোগের আমি 4টা নিয়ম লিখছি, এর মধ্যে 4 নম্বর নিয়মটা দেখো আমাদের সাধারণ বীজগণিতের যে নিয়ম সেটাকে মানে নাই। কারণ আমরা জেনারেল ম্যাথমেটিক্সে কি করি, 1 এবং 1 প্লাস করলে 2 লিখি, কিন্তু এখানে লিখছি কি 1। এটা আসলে এটা একটা বাক্যের সত্য অবস্থা, এটা একটা বাক্য সত্য বলা হচ্ছে। এটা যদি সত্য হয় অথবা এটা যদি সত্য হয় তাহলে আলটিমেটলি ফলাফলটা সত্য হবে, যেটা আমরা পরবর্তীতে আরো ভালোভাবে বুঝতে পারবো। সো যৌক্তিক যোগের এই 4টা নিয়ম আমাদের মনে রাখতে হবে, যৌক্তিক গুণের এই 4টা নিয়ম মাথায় থাকতে হবে, আর যৌক্তিক পূরকের আমি 2টা নিয়ম লিখছি, এগুলি আমাদের জানা থাকতে হবে। তো এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কাজ করতে গেলে বা বুলিয়ান রাশিমালা নিয়ে আমরা যদি বুলিয়ান রাশিমালাকে সিম্পলিফাই করতে চাই, বা কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে যেহেতু কথা বলবো, তার মানে ডিজিটাল সার্কিট আসবে, ওইটাকে ব্যাখ্যা করতে চাই বা ওইটার মধ্যে কোনো মডিফিকেশন আনতে চাই, তাহলে আমাকে তার বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশনটা বের করতে হয় বা লজিক্যাল ফাংশনটা বের করতে হয়, করে সেটাকে সরলীকরণ করা লাগে। তো সেই কাজগুলি করতে গেলে আমাদেরকে কিছু উপপাদ্য ব্যবহার করতে হয়। আমরা এখন সেই উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। কিছু মৌলিক উপপাদ্য আছে বুলিয়ান অ্যালজেব্রায়, কিছু মৌলিক উপপাদ্য ব্যবহৃত হয়, আমরা সেই উপপাদ্যগুলি নিয়ে এখন আলোচনা করব। তার আগে আমি দেখি তোমরা কেউ কোনো কোশ্চেন করছো নাকি। আর আবারও আমি তোমাদেরকে যে উৎসাহটা দিতে চাই, যে কথা বলে সেটা হচ্ছে, এটা খুবই সহজ একটা জিনিস। তোমরা যদি জাস্ট ক্লাসগুলি রেগুলার করো এবং বাসায় একটু পড়ো, তাহলে এই টপিক ডিজিটাল ডিভাইস অংশটা সুন্দরভাবে তোমাদের কভার হয়ে যাবে। আচ্ছা, আমি এখন যেটা আজকে লাস্ট যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক উপপাদ্যগুলি আছে সেগুলি একটু করে লিখব। বুলিয়ান মৌলিক, আচ্ছা মৌলিক কথাটা বাদ দিয়ে এখানে কিছু যৌগিক উপপাদ্য আমি ব্যবহার করব। যেহেতু জাস্ট আমি লিখি বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্য সমূহ, কিছু মৌলিক উপপাদ্য থাকবে, কিছু যৌগিক থাকবে, ওই জন্য একবারে আমি এটা লিখতেছি যে বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য সমূহ। তো প্রথম দিকে আমি যেগুলো লিখবো আমি বলে দিব কোনগুলো মৌলিক আর কোনগুলো যৌগিক। এই উপপাদ্যগুলি আমাদের কেন জানা লাগবে, কারণ বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা যখন কাজ করব বা এর অপারেশন প্রক্রিয়া নিয়ে যখন আমরা বুঝতে চাইবো ভালোভাবে, বিভিন্ন রাশিমালা সিম্পলিফাই করতে চাইবো, তখন আমাদের এই উপপাদ্যগুলি ব্যবহার করতে হবে। তো প্রথম আমি যেটা লিখবো সেটা হচ্ছে, বাংলাগুলি একটু কঠিন কঠিন, এই জন্য আমাকে একটু মাঝে মাঝে দেখবো। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে
পরিচিতি সূত্র বলছে এরা, পরিচিতি উপপাদ্য বলতে পারি, পরিচিতি। এটা এইগুলো নামগুলি জানা লাগবে, এই কারণে এমসিকিউ পরীক্ষা আমরা প্রশ্ন করি মাঝে মাঝে, এই জন্য তোমাদের নামগুলি জানতে হবে, বাংলা নামগুলি। পরিচিতি সূত্র, এর ইংরেজি হচ্ছে আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল। বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যের মধ্যে প্রথমে যেটা আমি লিখতেছি সেটা হচ্ছে তোমার পরিচিতি সূত্র বা আইডেন্টিটি ল। ঠিক আছে, এখানে আমি দুইটা ল লিখবো। এক নাম্বার হচ্ছে এখানে রোমান 1 দিছি, তো এখানে আমি ইংলিশ ছোট অ্যালফাবেট দিয়ে নাম্বারিংটা করি। এ, যে ধরো এ অর 0 এটা হবে এ, তারপরে এ অ্যান্ড 1 ইকুয়াল টু হবে এ। এই লটাকে বলা হয়, এই দুইটা ল দেখো আমি যে দুইটা ল লিখছি এখানে, এইটা একটা এবং এটা আরেকটা, এই দুটাকে বলা হয় হচ্ছে পরিচিতি সূত্র বা আইডেন্টিটি ল। একটা হলো অর অপারেশনের ক্ষেত্রে, আমি প্রত্যেকটা ক্ষেত্রেই যে লগুলি লিখব সব ক্ষেত্রে কিন্তু আমি অর অপারেশনের ক্ষেত্রেও লিখব, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রেও এই লগুলি লিখব। এটার নাম হচ্ছে কি পরিচিতি সূত্র, এটা বা আইডেন্টিটি সূত্র। ব্যাপারটা এটার নাম আইডেন্টিটি বা পরিচিতি সূত্র কেন হয়েছে আমি একটু ধারণা দিই তোমাদের। সেটা হচ্ছে দেখো এ ওর 0 মানে এর পরিচয়টার চেঞ্জ হয়নি, এ ঠিকই এ রয়ে গেছে, এ তার আইডেন্টিটি ধরে রাখছে। এখানেও দেখো এ কে আমরা 1 এর সাথে অ্যান্ড করছি, বাট এ ঠিক আছে। সো এই কারণে এটাকে বলা হচ্ছে পরিচিতি বা আইডেন্টিটি। আইডেন্টিটি ঠিক মানে ধরে রাখতে পারছে বিধায় এগুলির নাম হচ্ছে আইডেন্টিটি ল। এখন এগুলি প্রত্যেকটার কিন্তু প্রমাণও আছে, আমি একটু ধারণা দেই। এই প্রমাণগুলি খুবই সহজ, নিজেরাই বুঝতে পারবা। যেমন আমরা যদি প্রথমটা নিয়ে চিন্তা করি, এই যে এ অর 0 ইকুয়াল টু এ কীভাবে হয়েছে, তো এখানে আমরা বাম পাশটা দেখি আগে। বামে একটা বুলিয়ান ভেরিয়েবল আছে এ, আর একটা বুলিয়ান ধ্রুবক আছে 0। তো আমরা জানি এ যেহেতু বুলিয়ান ভেরিয়েবল, এর মান কি হইতে পারে, হয় 0 অথবা 1। তো দেখি তো আমরা এর মান যদি 0 হয় এবং এখানে 0, আর এর মান যদি 1 হয় তাহলে এখানে 0, তাহলে এখন দেখো এইটার ক্ষেত্রে ফলাফল হচ্ছে কি 0, আর এটার ক্ষেত্রে ফলাফল হচ্ছে 1। যৌক্তিক যোগের যে 4টা নিয়ম তার মধ্যে 2টা নিয়ম এখানে দেখতে পাচ্ছি আমরা, 0 or 0 0, 1 or 0 1। তো এখন দেখো আমি এ ওর 0 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এ ওর 0 ইকুয়াল টু আমার কাছে অপশন 3টা। এইখানে ফলাফল হিসেবে আমার লিখতে পারার কথা কি এ অর 0 অর 1, এর বাইরে তো কিছু হবে না। এখন আমি যদি এখানে 0 লিখতাম, মানে এ তো আমি লিখছি, এটা সঠিক, এই এটা হলো সঠিক। এই এ না লিখে আমি যদি এখানে 0টা লিখতাম, কথার কথা যদি এইটা লিখতাম, তাহলে কি হইতো, তাহলে এইটা যখন হইতো এর মান তো দুইটাই হইতে পারে, এর মান 0 হইতে পারে 1 হইতে পারে, কিন্তু এর মান যদি 1 হয় আর আমি এখানে যদি 0 লিখি, এ ওর 0 ইকুয়াল টু 0 লিখি, আর এর মান যদি 1 হয় তখন কিন্তু এটা মিথ্যা হয়ে যায়। সো এই জন্য আমি 0টা লিখি নাই। আবার এর মান যদি 1 হয়, 1 ওর 0 ইকুয়াল টু 1, তখন যদি আমি মানে এর মান যদি 1 হয় আর এ ওর 0 ইকুয়াল টু 0 লিখি, তখন ভুল হচ্ছিল। আবার এ ওর 0 ইকুয়াল টু আমি যদি 1 লিখি, তখন কখন সত্য হবে, এইটা হলে সত্য হবে। বাট এর মান যদি 0 হয়, 0 ওর 0 ইকুয়াল টু 0 হয়, কিন্তু আমি লিখে রাখছি 1, মিথ্যা হয়ে যাচ্ছে। সো এটাও লেখা, এটাও লিখলে প্রবলেম হচ্ছে কখন, যখন আমি 0 এর 0, আমি যদি এখানে 0 লিখি তখন প্রবলেম হচ্ছে কখন, এর মান 1 হইলে। আর যদি 1 লিখি ফলাফলে, তখন প্রবলেম হচ্ছে কখন, যদি এর মান 0 হয়। সো আমার প্রত্যেকটা যৌক্তিক বাক্যের ফলাফল হিসেবে সেই ফলাফলটাই লিখতে হবে যেটা সবসময় ট্রু। এখানে সবসময় ট্রু হচ্ছে কি এ লিখলে, কেন, কারণ আমি এর মান যদি 0 দেই, ডান পাশে 0, এখানে 0 বসতেছে। এর মান যদি 1 দেই, এখানে 1 হচ্ছে, এবং দেখো 1 ওর 0 ইকুয়াল টু 1, মানে এখানে এর মান 1 দিলাম, এখানেও এর মান 1 হয়ে গেছে। সো এটা ট্রু হচ্ছে এই ক্ষেত্রে সবসময়। সো আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এইটার প্রমাণ নিয়ে কথাবার্তা আমি আগামী দিন আরও বলবো। আমি খালি আজকে উপপাদ্যগুলো একটু লিখে নেই, যে একইভাবে এ দুইটা মান আছে, তোমরা চিন্তা করে দেখো, এর মান 0 হইতে পারে বা 1 হইতে পারে। এর মান যদি 0 হয় তাহলে 0 ইন্টু 1, আর যদি 1 হয় 1 ইন্টু 1, তাহলে একটার ক্ষেত্রে ফলাফল পাচ্ছি 0, আর একটার ক্ষেত্রে ফলাফল পাচ্ছি 1। তো এই ক্ষেত্রে আমি যদি ফলাফল হিসেবে 0 বা 1 লিখতাম, ভুল হইতো। কেন, কারণ 0 লিখলে কি হবে, এখানে যদি আমি এটা না লিখে 0 লিখি, তাহলে কি হবে, এর মান যদি 1 হয় তাহলে ফলাফলটা ভুল হয়ে যাচ্ছে। আবার যদি এখানে 1 লিখি, তখন কি হয়, এর মান যদি 0 হয়, 0 অ্যান্ড 1 হবে 0, কিন্তু আমি লিখে রাখছি 1, এটাও ভুল হচ্ছে।
কিন্তু এ লিখলে সবসময় ট্রু। কেন? কারণ দেখো এ এর মান 1 দিলে ডানেও 1 আছে, এ এর মান 0 দিলে ডান পাশেও 0 আছে, এটা অলওয়েজ ট্রু। যেই রেজাল্টটা সবসময় ট্রু হয় সেটা কি আমাকে যৌক্তিক বাক্যের ক্ষেত্রে ফলাফল হিসেবে লিখতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট। তো এগুলো নিয়ে আমি আগামী দিন আরও কথা বলবো। আজকে শুধু আমরা আমি পরবর্তীতে আর এই প্রমাণগুলি নিয়ে কথা বলতেছি না, আমি শুধু কি করব, উপপাদ্যগুলি লিখে যাব। তাহলে প্রথমটা ছিল আমাদের পরিচিত সূত্র বা আইডেন্টিটি ল। তারপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, এরপরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইডেম্পটেন্ট ল। 2 নম্বরটা হচ্ছে আমাদের আইডেম্পটেন্ট ল বা অপরিবর্তনীয় সূত্র। অপরিবর্তনীয় সূত্র বা যেটাকে আমরা বলতেছি আইডেম্পটেন্ট। এই আইডেম্পটেন্ট ল বলতে বা অপরিবর্তনীয় সূত্র বলতে কি বোঝায় দেখো, এখানেও আমি দুইভাবে লিখব। এ হলো কি, এ লিখবো একটা, বি আর একটা, আচ্ছা হ্যাঁ বিটা এখানে লিখবো। এ নাম্বারে লিখবো হচ্ছে এরকম, এ অর এ ইকুয়াল টু এ। আর এন্ডের ক্ষেত্রে কি লিখবো, এ অ্যান্ড এ ইকুয়াল টু এ। এটা হলো অপরিবর্তনীয় সূত্র, যে এ অর এ ইকুয়াল টু কি থাকতেছে আমাদের, এ থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। আবার এ অ্যান্ড এ এই ক্ষেত্রেও আমরা রেজাল্টটা পাচ্ছি এ, এটাকে বলা হচ্ছে অপরিবর্তনীয় সূত্র। তারপরে 3 নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে 3 নাম্বার, এই সূত্রটার নাম একটু অন্যরকম, কর্তৃত্ব সূত্র। নামই হচ্ছে এরকম, কর্তৃত্ব। ইংলিশটা হচ্ছে ডমিনেশন ল, ডমিনেশন ল বা কর্তৃত্ব সূত্র। এটা কি, এখানেও দুইটা লিখতেছি আমি, দেখো এ বি দিয়ে দুইটা লিখবো। একটা হচ্ছে এ অর 1 ইকুয়াল টু হচ্ছে, এ অর 1 ইকুয়াল টু লিখবো আমরা হচ্ছে 1। আর এ অর সরি এ অ্যান্ড 0, এ অ্যান্ড 0 ইকুয়াল টু লিখবো 0। এটাকে বলা হলো কর্তৃত্ব সূত্র বা ডমিনেশন ল। ঠিক আছে, এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র, বিনিময় সূত্র, যেটাকে আমরা বলি কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, এখানেও দুইটা সূত্র আছে। এই দুটো খুবই সহজ এবং এই দুটো আমাদের একদম জেনারেল বীজগণিতের মতোই। কি সেটা হলো এরকমের, বিনিময়টা আমার পরে, বিনিময়টা লেখার আগে আমার আরেকটা লেখা উচিত ছিল, আমি সেটা আগে লিখে নেই। বিনিময়টা লেখার আগে আমি আরেকটা উপপাদ্য আছে, আর দুইটা উপপাদ্য আছে, দুটো লিখে নেই। কারণ আমি এই যেগুলো লিখতেছি এগুলি সবই মৌলিক উপপাদ্য। এই যে 1 2 3 তিনটা যে উপপাদ্য লিখছি, তিনটাই হচ্ছে মৌলিক উপপাদ্য। কেন? কারণ এই উপপাদ্যগুলিতে একটা করে ভেরিয়েবল আছে। তো আমি 4 নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে কর্তৃত্বটা আমি লিখলাম। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে পূরক উপপাদ্য। পূরক উপপাদ্য, এটা হলো কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল বা পূরক উপপাদ্য। এখানেও অর অপারেশনের ক্ষেত্রে পাবো এবং এন্ড অপারেশনের ক্ষেত্রে পাবো। এখানে অরের ক্ষেত্রে কি, এ অর এ কমপ্লিমেন্ট বা এর পূরক যদি নেওয়া হয় তাহলে কি হবে, এটা 1 হবে। আর এক্ষেত্রে হচ্ছে এ অ্যান্ড এ নট ইকুয়াল টু হচ্ছে 0 হবে। এইটার ফলাফলটা কিন্তু দেখো কর্তৃত্ব সূত্রের মতো সাথে মিল আছে এর ফলাফলগুলি। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট ল গেল। আচ্ছা, এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট ল। ডাবল কমপ্লিমেন্ট ল, ডাবল কমপ্লিমেন্ট লটাকে আমরা বলতে পারি, ওরা হ্যাঁ দ্বিপূরক বলছে, ওরা দ্বিপূরক, সরি
একই কালার থাক আমাদের, দ্বিপূরক উপপাদ্য, এটা হলো ডাবল কমপ্লিমেন্ট ল। ডাবল কমপ্লিমেন্ট লটা হচ্ছে এটা শুধুমাত্র একটাই হবে, সেটা হলো এরকমের যে এ এর ডাবল কমপ্লিমেন্ট, বা আমরা এখানে এই কমপ্লিমেন্টটাকে আসলে বলতে পারি এ নট। আমরা যখন মানে লজিক গেট নিয়ে কথা শুরু করবো তখন এটাকে পড়া হবে আবার এ নট, এ অর এ কমপ্লিমেন্ট বলছি না, এটাকে আমরা পড়ি আসলে এ অর এ নট। তো এর ডাবল নট যদি হয়, ডাবল কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে এ চলকটাই, এ ভেরিয়েবলটাই পাওয়া যাবে। এটাকে বলা হয় দ্বিপূরক উপপাদ্য। তো এই যে 5টা উপপাদ্য লিখছি, এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। তার কারণটা কি, এই প্রত্যেকটা উপপাদ্যে খেয়াল করো একটা করে চলক ব্যবহার করা হয়েছে। প্রথম 4টাতে, প্রথম ক্ষেত্রে আমি যোগের অপারেশনগুলো লিখছি, অরের অপারেশন লিখছি, তারপরে অ্যান্ডের অপারেশনগুলো লিখছি, আর ডাবল কমপ্লিমেন্ট ল যেটা, সেটা শুধু এই ক্ষেত্রেই। এখন আমি বাকিগুলো একটু দ্রুত লিখে নিব, নিয়ে আজকের ক্লাস শেষ করে দিব। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে বিনিময় উপপাদ্য। 6 নম্বরে কি লিখবো, বিনিময় উপপাদ্য। ইংলিশ হচ্ছে কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল এর ক্ষেত্রেও তাহলে দুই ক্ষেত্রেই পাওয়া যাবে, অরের ক্ষেত্রেও পাওয়া যাবে, এন্ডের ক্ষেত্রেও পাওয়া যাবে। কমিউটেটিভ লটা অরের ক্ষেত্রে কি, এ অর বি, এই যে দুইটা চলক আসছে, সো এটাকে মৌলিক উপপাদ্য বলতেছি না, বাট এটাও একটা উপপাদ্য। এটা বি ওর এ দুইটাই সমান, এ ওর বি করলে যে ফলাফল পাবো, বি ওর এ করলেও একই ফলাফল পাবো। এটা যেমন অরের ক্ষেত্রে সত্য, অর অপারেশনের ক্ষেত্রে যেমন সত্য, এটা অ্যান্ড অপারেশনের ক্ষেত্রেও সত্য। অর এবং অ্যান্ড দুই অপারেশনের ক্ষেত্রে এটা সত্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে বিনিময়ের পরে পরে যেটা আসে সেটা হলো অনুষঙ্গ। তোমাদের বইয়ে এটার নাম দেওয়া আছে হলো অনুষঙ্গ, অনুষঙ্গ উপপাদ্য। এটার ইংলিশ নেম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। জেনারেল বীজগণিতে আসলে এইটার নাম হচ্ছে সংযোজন উপপাদ্য, বাট আমাদের এখানে বুলিয়ান বীজগণিতে এটার নাম হলো অনুষঙ্গ উপপাদ্য। এই লটা কীরকম, এটা আবার 3টা ভেরিয়েবল দিয়ে বোঝাইতে হবে, যে এ অর বি কাজ করার পর এর সাথে যদি সি অর করি তাহলে যে ফলাফল হয়, আমি যদি এরকম করতাম বি অর সি আগে করতাম, করার পর তারপরে তার সাথে এ অর করতাম, তাহলে একই ফলাফল হবে। এটা হলো আমি কি লিখলাম, এটা যোগের ক্ষেত্রে লিখলাম। আর এটা গুণের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে একই রকম, মানে অ্যান্ডের ক্ষেত্রে, যে আগে আমি এ অ্যান্ড বি করব, করার পরে তার সাথে সি অ্যান্ড করব। আমি অ্যান্ড যদি মানে যৌক্তিক গুণের ক্ষেত্রেও আমি ওই ডট চিহ্নটা না দিলেও এইভাবে যদি লিখি কিন্তু অ্যান্ড বোঝাবে। এই যে আমি এ আর বি গুণ আকারে লিখছি, এটাকে আমরা পড়তে পারবো এ অ্যান্ড বি, তারপরে তার সাথে সি অ্যান্ড করা হয়েছে। এটা করলে যা হবে, আমি যদি বি অ্যান্ড সি করার পরে তারপরে তার সাথে এ অ্যান্ড করি, সেক্ষেত্রেও একই ফলাফল পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য বা সংযোজন, কি বলে, অ্যাসোসিয়েটিভ ল। এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এইগুলো একটু অন্যরকম, তারপরেও আমি লিখতেছি, আমি 7 লিখছি, এখন আমি লিখবো হচ্ছে বিভাজন উপপাদ্য। 8 নম্বরে লিখবো হচ্ছে বিভাজন উপপাদ্য। এটাকে বলি হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল বা বিভাজন উপপাদ্য। এই ডিস্ট্রিবিউটিভ লটা কীরকম, এটাও দুই ক্ষেত্রে আছে। একটা হচ্ছে, দুইটা ল আছে আর কি ডিস্ট্রিবিউটিভ ল। একটা হচ্ছে এরকমের বি অর সি, এর সাথে আছে এ আছে অ্যান্ড আকারে, এটাকে আমরা লিখতে পারি এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি, মানে এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। সো এটা হলো বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্যের আরও একটা চেহারা আছে এরকমের, এ অর বি অ্যান্ড সি, এটাকে আমরা লিখতে পারি
এ অর বি অ্যান্ড এ অর সি। বিভাজন, এক্ষেত্রেও আসলে এটাও বিভাজন হয়ে গেল, এ অর বি অ্যান্ড এ অর সি হয়ে গেল। এগুলির প্রমাণও আমরা দেখব, কিছু কিছু জিনিসের প্রমাণ আমরা আগামী ক্লাসে দেখব। তাহলে আমি কি লিখলাম, বিভাজন উপপাদ্য, আর দুইটা উপপাদ্য তাহলে শেষ। এরপরে আরেকটা হচ্ছে আমাদের পরিশোষণ উপপাদ্য। এরপরে আমি একটু উপরে লিখি, তাহলে লিখতে সুবিধা হবে, তোমাদের দেখতেও হয়তো বা সুবিধা হবে। সেটা হচ্ছে 9 নাম্বার, পরিশোষণ উপপাদ্য, যেটার ইংরেজি হচ্ছে অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল বা পরিশোষণ উপপাদ্য। এটা কীরকম, যে আমি এখানে দুইটা লিখব। একটা হচ্ছে এ অ্যান্ড এ ওর বি, মানে এ ওর বি এর সাথে যদি এ অ্যান্ড আকারে থাকে এটার ফলাফল এ হবে। এগুলি আমরা ল হিসেবে পরে ব্যবহার করতে পারবো, বাট এগুলো কীভাবে আসে এটার প্রমাণ, এই শেষেরগুলির প্রমাণ আমি আগামী ক্লাসে দেখাবো। এটা হলো অ্যাবজর্পশন ল, বাট এগুলি আমাদের জানা থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যদি এগুলো নাও জানি তাও আমরা কাজ করতে পারবো, তবে জানা থাকলে সুবিধা। তারপরে এ অর এ অ্যান্ড বি, এটা ইকুয়াল টু এ, এটাকে বলা হয় অ্যাবজর্পশন ল। মানে আমাদের পরিশোষণ হয়ে গেল, যে বিটা থাকলো না, ওর অপারেশন থাকলো না, শুধু এ হয়ে যাচ্ছে। সো এটাকে বলতেছি আমরা হলো পরিশোষণ উপপাদ্য। লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট ওয়ান, এবং ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হলো ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। ডি মর্গানের উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি হলো ডি মর্গানস ল। ডি মর্গানের সূত্র বা ডি মর্গানস ল। ঠিক আছে, ডি মর্গানস ল দুইটা, একটা হচ্ছে এরকম এ অর বি কমপ্লিমেন্ট বা নট। আমরা আসলে এখানে কমপ্লিমেন্টটাকে নট পড়বো। এ অর বি নট ইকুয়াল টু আমরা লিখি এ নট অ্যান্ড বি নট। এটা হলো ডি মর্গানস ল এর প্রথম উপপাদ্য। দুই নম্বরটা হচ্ছে এরকমের, যে এ অ্যান্ড বি নট ইকুয়াল টু হবে এ নট অর বি নট, অর্থাৎ নটের ভিতরে যদি অর আকারে থাকে বাইরে গিয়ে অ্যান্ড হয়ে যাবে, আবার নটের ভিতরে যদি অ্যান্ড আকারে থাকে বাইরে গিয়ে অর হয়ে যাবে, এবং নট অপারেশনগুলি প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে হয়ে যাবে। সো এটা হচ্ছে ডি মর্গানস ল। তো এইগুলি মোটামুটি আমরা এই উপপাদ্যগুলি বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে, বিভিন্ন বুলিয়ান রাশিমালাকে সরলীকরণ করতে গিয়ে আমরা ব্যবহার করব। এই জন্য আমাদের এগুলি জানা থাকতে হবে। ডি মর্গানস ল জানতেই হবে, এটা খুব ব্যবহার করব আমরা। আর বিশেষ করে তোমাদের কাছে একটু মানে তিন ধরনের সূত্র আছে, একটা হলো দুই ধরনের সূত্র। এই দুই ধরনের সূত্র মনে থাকতে চায় না অনেকের, আমি শুনছি তোমাদের সাথে কথা বলতে গিয়ে বিভিন্ন সময়ে, যে বিভাজন উপপাদ্য আর পরিশোষণ উপপাদ্য। তো ওইগুলো যদি মনে নাও থাকে তাও আমরা কাজ করতে পারবো। তো তারপরেও বিভাজন উপপাদ্য, পরিশোষণ উপপাদ্য এবং ডি মর্গানস ল, এগুলির প্রমাণ আমরা আগামী ক্লাসে দেখব, দেখে তারপরে পরের ক্লাস আমরা কন্টিনিউ করব। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, এবং আমি আশা করি আমি যেগুলি আলোচনা করলাম এগুলি একটু দেখবা এবং বইয়ের সাথে বই পড়ে এগুলিকে মিলিয়ে নিবে, এবং এই উপপাদ্যগুলি একটু প্র্যাকটিস করবে, যেন আমাদের মনে থাকে, কাজ করতে সুবিধা হয়। সবাই ভালো থাকো, ধন্যবাদ।